যাদের ধারণা বাঙালি নাকি অ্যাডভেঞ্চার বোঝে না আর করেও না, তারা নাকি কেরানির আরামপ্রিয় জীবনে বেশি খুশি, তাদের একটু শঙ্করের চাঁদের পাহাড় অভিযানের কথাটা শুনিয়ে দেবেন। তবে আমাদের আজকের অভিযানের গল্প হলো একটি প্রশান্ত মহাসাগরের বুকে জেগে থাকা সহস্র আগ্নেয় দ্বীপগুলির মধ্যে এমন একটা দ্বীপ যার নাম সলোমন দ্বীপপুঞ্জ, যেখানে লুকিয়ে আছে অজস্র বছর আগের জলদস্যুদের লুট করা অজস্র রত্নভাণ্ডার। ক্যাপ্টেন সন্ডার্স আর তার পুরো টিম সেই রত্নভাণ্ডার খুঁজে বার করলেও সেই রত্নের এক অংশও নিয়ে জীবিত ফিরে আসতে পারেননি। কি হয়েছিল তাদের সাথে? অচেনা দ্বীপে অচেনা কিছু হিংস্র আদিবাসী জাতি আর সবথেকে ভয়ানক দ্বীপের মধ্যে না জানা অজস্র ভয়ানক জন্তুদের পেরিয়ে প্রফেসর আকাশগুপ্ত কি পারবেন সেই গুপ্তধন উদ্ধার করতে? নাকি তিনিও ক্যাপ্টেন সন্ডার্সের মতো গুপ্তধন না নিয়েই ফিরে যাবেন? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারিমোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের গল্প লেখক রূপম রায়ের কলমে সলোমন দ্বীপের সন্ধানে। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর। অন্যান্য চরিত্রে অভিষেক, পার্থ, অভিযান, রৌনক, বর্ণালী, কুণাল, প্রান্তিকা, RNM অভিষেক, রূপঙ্কর এবং কৌস্তব। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন লেখক রূপম রায়ের কলমে সলোমন দ্বীপের সন্ধানে। রাতের আকাশ জুড়ে বিরাজ করছে অসম্ভব অন্ধকার। মেঘগুলো নিজেদের চলার পথে আড়াল করে চলেছে। কুয়াশায় চারিদিক ছেয়ে আছে। বিরাজ করছে এক অসম্ভব আদিম নিস্তব্ধতা। রাত যত বাড়ছে চারিদিক যেন আরো আরো নিজেকে অন্ধকারে লুকিয়ে নিচ্ছে। তার উপর আজকের চাঁদের আলোর স্নিগ্ধ জ্যোৎস্নাও সেই অন্ধকারকে ঢেকে দিতে পারছে না। সমুদ্র যেন আজ ফুঁসছে। রাতের অন্ধকারে সে যেন জাহির করতে চায় তার অস্তিত্ব। প্রতিটা ঢেউ এসে ধাক্কা খাচ্ছে অপর একটা ঢেউয়ের সাথে, আর সেটার জন্যই সৃষ্টি হচ্ছে ভারী ভারী শব্দ। প্রশান্ত মহাসাগর আজ যেন নিজেকে জাহির করতে চাইছে তার অশান্ত জলরাশির ঢেউমালা দ্বারা। আকাশও যেন আজ সমুদ্রের সাথে পাল্লা দিয়ে মেঘের দ্বারা গর্জন করে চলেছে। দুই একবার ভেসে আসছে আলোর ঝলকায়। একটু পরেই শুরু হলো ঝড়ের সাথে অসম্ভব ভারী বৃষ্টিপাত। সে যেন চারিদিক উথাল পাথাল করতে ব্যস্ত। পাগল সমুদ্র অতটা অশান্ত হতে পারে তা যেন ভাবনারও অতীত। পুরো পৃথিবীর মানুষ জানতেও পারে না সমুদ্রের বুকে ঘটে চলা এইরকম মহাপ্রাকৃতিক দুর্যোগ। কখন অতর্কিতে সেই ধ্বংসের রাক্ষস আসবে তা কেউ জানে না। যেমন আজ সে আছড়ে পড়েছে প্রশান্ত মহাসাগরের বুকে। কিন্তু হঠাৎ নির্মম অজস্র জলরাশির ভিতর দিয়ে এগিয়ে আসতে দেখা গেল একটা জাহাজকে। প্রতিটা ঢেউ যেন সেই জাহাজের গায়ে আঘাত আনার সাথে সাথেই সেটা ভীষণভাবে দুলে দুলে উঠছে। কোনো সময় মনে হচ্ছে এ ঝাঁকুনি এতটাই তীব্র যে যে কোনো সময় উল্টে দেবে জাহাজটিকে। ভীষণ বর্ষণ ভরিয়ে দিচ্ছে জাহাজের উপরের কাঠের ডেক। জাহাজে থাকা মানুষগুলো অনেক চেষ্টা করছে ওই পালটাকে ধরে রাখার, কিন্তু আজ যেন সে কারো বারণ মানতে চায় না। বেরিয়ে আসতে চায় সমস্ত বাধা পেরিয়ে। ক্যাপ্টেন, আকাশ আর প্রশান্ত মহাসাগরের আজ যা উত্তাল দিক আমার চোখে পড়ছে, তাতে তো মনে হয় না আমরা আর বেশিক্ষণ এই ঝড়ের মোকাবিলা করতে পারবো। জাহাজের ক্যাপ্টেন তখন নিজের মনকে যতটা শান্ত রাখা যায় ততটা শান্ত করে জাহাজটিকে ওই নির্মম সমুদ্রের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। তার বুক তখন হাঁপড়ের মতন ওঠানামা করছে। সে জানে যে তাদের দিন ফুরিয়ে এসেছে, কারণ এত বছরের সমুদ্র যাত্রায় কোনোদিন এতটা বড় ঝড়ের সম্মুখীন তিনি হননি। বাইরে প্রকৃতি যতটাই অশান্ত, ক্যাপ্টেনের বুকের ভেতর জমতে থাকা ভয়টাও ততটাই অশান্ত। তিনি কি করবেন সেটা তিনি নিজেও জানেন না। শুধু অদৃষ্টের ওপর ভরসা করে এগিয়ে চলেছেন তিনি। সেই সময় আবার লোকটার চিৎকার ভেসে আসে কেবিনে। তবে ক্যাপ্টেন, আমরাও কি পারবো না ওই সলোমন দ্বীপের রত্ন ভাণ্ডার নিয়ে সভ্য জগতে ফিরতে?
অভিজ্ঞ ক্যাপ্টেন সন্ডার্সের মুখে তখনও কোনো কথা ফুটল না। হঠাৎ এমন সময় আর একটা বড় ঢেউ ভীষণভাবে গর্জন করে আছড়ে পড়ল জাহাজের উপর ডেকে। এমন সময় বাইরে শোনা গেল লোকেদের আর্তচিৎকার। ক্যাপ্টেন বুঝলেন জাহাজের মাস্তুল আর নেই, সেটা উড়ে গেছে। পাশের লোকটার চিৎকার আবারও ভেসে এলো। ক্যাপ্টেন, এখন আমাদের কাছে যা রত্ন ভাণ্ডার আছে, যতটা সোনা আছে, তা হয়তো সভ্য মানুষের কাছে ভাবনারও বাইরে। আর আমাদের জয় করা রত্ন ভাণ্ডারে যে আরো হাজারো হাজারো রত্ন পড়ে আছে, তার হদিশ কি আর কেউ কোনোদিন পাবে না ক্যাপ্টেন? ক্যাপ্টেন তখন সামনের লোকটার মুখের দিকে চেয়ে বললেন, সলোমন দ্বীপের রত্নভাণ্ডার আমরা হয়তো নিয়ে ফিরতে পারলাম না। সেই রত্নভাণ্ডারের অভিশাপই আমাদের গ্রাস করবে। তবে আমরাই সেই যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও আবিষ্কার করেছি সলোমন দ্বীপের সেই অজস্র রত্নভাণ্ডার। আমরা আমাদের অভিযানে সফল না হতে পারলেও যে অভিজ্ঞতা পেয়েছি তাতেই নিজেকে ধন্য মনে করি। আর এই রত্নভাণ্ডারের খোঁজ আমি পৃথিবীর সভ্য মানুষের হাতে তুলে দিয়ে যাব। লোকটা দেখলো বৃদ্ধ ক্যাপ্টেন তখন খুলে ফেলল তার কালো বুট জুতোটা, আর সেইখান থেকে বার করে আনলো একটা নকশা। সে জানে ওটা কিসের নকশা। ওটাই হলো সলোমন দ্বীপের রত্ন ভাণ্ডারে পৌঁছবার নকশা। ক্যাপ্টেন সন্ডার্স হাসি মুখে সেই নকশাটা মেলে ধরেন তার চোখের সামনে। তার চোখ দিয়ে তখন ঝরছে বিন্দু বিন্দু জল। ক্যাপ্টেন এগিয়ে গেলেন সামনের ডেস্কটার দিকে। সেখান থেকে বার করে আনলেন একটা বড় আর মোটা কাঁচের বোতল। তারপর পকেট থেকে বার করে আনলেন একটা কলম। সেটা দিয়ে নিজের সই করে নকশাটা ভরে দিলেন সেই কাঁচের বোতলে। সেটার মুখ ভালো করে আটকে দিলেন একটা কাঠের তৈরি শক্ত ছিপি দিয়ে। এখন আর সেই বোতলে কোনো ক্রমে সমুদ্রের জল এসে প্রবেশ করতে পারবে না। ক্যাপ্টেন বেরিয়ে এলেন তার কেবিন দিয়ে। ছুঁড়ে দিলেন সেই কাঁচের বোতলটা অতল সমুদ্রের জলের মধ্যে। বোতলটা ভেসে উঠল সমুদ্র জলের মধ্যে, কিন্তু তৎক্ষণাৎ ওঠা একটা বড় ঢেউ ওটাকে নিয়ে মিলিয়ে গেল জলের অতলে। ক্যাপ্টেনের মুখে তখন কোনো কথা নেই। তার মুখে শুধু খেলা করছে একটা শান্তির হাসি। কিন্তু এমন সময় আকাশের দিক থেকে ধেয়ে এলো একটা আলোর ঝলকানি। সাথে সাথেই চারিদিক আলোকিত হয়ে যাওয়ার সাথে সাথেই কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রশান্ত মহাসাগর তীব্রভাবে গর্জন করে উঠল। তার বুকে ওঠা অসম্ভব বড় আর ভয়ানক একটা ঢেউ ধাক্কা মারল জাহাজটায়। জাহাজটা এবার প্রকৃতির সাথে আর লড়াই করার শক্তি রইল না। টাল সামলাতে না পেরে সে তলিয়ে গেল প্রশান্ত মহাসাগরের অতল গভীরে। আর তার সাথে তলিয়ে গেল সলোমন দ্বীপের নিয়ে আসা কিছু গুপ্তধনের অংশ বিশেষ। ওই অভিশপ্ত গুপ্তধনের প্রহরীর চোখ এড়িয়ে ক্যাপ্টেন সন্ডার্সও পারলেন না রত্ন নিয়ে পালিয়ে যেতে। তার ভাসিয়ে দেওয়া গুপ্তধনের নকশা ভাসতে ভাসতে এগিয়ে চলল প্রশান্ত মহাসাগরের বুকে। প্রতিটা ঢেউ এগিয়ে নিয়ে চলেছে সেই কাঁচের বোতলটিকে। ক্যাপ্টেন সন্ডার্স চেয়েছিলেন তার মৃত্যুর পর ওই রত্ন ভাণ্ডারের খোঁজ পাক সাধারণ মানুষ। তাই তিনি নকশার কাগজ ছাড়াও তার ডায়েরির পাতায় নিজের হাতে লেখা একটা চিঠিও তার সাথে বোতলে ভাসিয়ে দিয়েছে, যাতে কেউ সেই চিঠিটা পেলেও ভুয়ো বলে উড়িয়ে দিতে না পারে। কেউ জানে না সমুদ্রের বুকে ভাসতে ভাসতে সেই কাঁচের বোতল এখন কোথায় এগিয়ে চলেছে, আর কবে সেটা সভ্য জগতের মানুষের হাতে পড়বে। তোমরা আজ আমার ডাকে এইখানে এসেছো, তাতে আমি সবিশেষ খুশি হয়েছি। কথাটা বললেন আর্কিওলজিস্ট আকাশ গুপ্তা। তিনি ওনার সমস্ত জীবনটা কাটিয়েছেন দেশ বিদেশের অচেনা জায়গায় মানুষের দেহাবশেষ এবং নিদর্শনগুলি খনন করে মানব ইতিহাস অধ্যয়ন করার জন্য। শোনা যায় বহুবার তিনি মিশরেও গেছেন নানা প্রত্নতাত্ত্বিক অমূল্য ধন সম্পদের উদ্ধার কার্যে। কিন্তু এখন তার বয়স হয়েছে প্রায় 45-এর কাছাকাছি। কিন্তু কেউ দেখলে বিশ্বাসই করবে না তার বয়স এতটা। রোগা দোহারা শরীর, গায়ের রং মাঝারি শ্যাবলা, মাথায় কোঁকড়ানো চুল, হাইট হবে প্রায় 6 ফুটের কাছাকাছি।
এই বয়সেও তিনি নিয়মিত শরীরচর্চা করেন এবং ছোট বড় নানান প্রত্নতাত্ত্বিক কাজে অংশগ্রহণ করেন। সরকার থেকে বহু মেডেল পেলেও ওনার চোখ খুঁজে চলে সর্বদা রহস্য, দূরে থাকা কোনো দ্বীপে বা মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া অদ্ভুত রহস্যের সন্ধানে। আর ওনার 3 জন স্টুডেন্টও জানে স্যার ওদের ডেকেছে মানে কোনো একটা বিশেষ কারণ তো আছেই। ওদের 3 মূর্তির মধ্যে দীপমই সব থেকে বয়সে বড়। সে বলল, স্যার আপনি ডেকেছেন আর আমরা আসবো না তা হয়? আমি এখন ছুটিতেই আছি, আর আপনার ডাক মানে নিশ্চিত কোনো রহস্যের গন্ধ আছে, আমার মন বলছে। দীপমের মুখে এখন খেলা করছে একটা হাসি। তার বয়স এখন বছর 26 হবে, আর সে এই 2 বছর হলো আর্মিতে চাকরি করছে। শরীর যেমন ফিট তেমনি চনমনে তার মাথার বুদ্ধি। 3 জনের মধ্যে লিডার ওকেই বলা চলে। এমন সময় দীপমের পেছন থেকে এগিয়ে আসে একটা ওরই মতো বয়সী একটা মেয়ে, নাম লিসা। সে তার স্যারের কাছে এসে বলল, স্যার, আমি তো আগেই আপনাকে বলে রেখেছিলাম, যদি নতুন কোনো রহস্যের সমাধান করতে হয় বা ইতিহাসের কোনো প্রত্নতাত্ত্বিক কাজে যেতে হয়, তবে আমি কিন্তু স্যার 1 পায়ে রাজি। স্যার একটু হেসে বললেন, না লিসা, এবার আমরা কোনো প্রত্নতাত্ত্বিক কাজে যাচ্ছি না, বরং যে রহস্যের সমাধান করতে যাচ্ছি তা হলো অতি প্রাচীন এক গুপ্তধনের। লিসা কথাটা শোনার সাথে সাথেই বলল, কি স্যার, গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধনই বটে। তাহলে তোমাদের সবটা খুলে বলি, শোনো। আর অনি তোমাদের এই ঘটনা কিছুটা বলতে হেল্প করবে। অনি হলো এই 3 মূর্তির একজন। আসলে আকাশবাবুর সাথে সাথেই থেকে অনি এখন ভালোই স্যারের সহকারী হয়ে উঠেছে। স্যারের কিছু কিছু অভিযানেও প্রত্নতাত্ত্বিক খোঁজে এসে থাকি। অনি, ওই বড় সুটকেসটা থেকে বটল সমেত নকশাটা আর চিঠিটা নিয়ে এসো তো, বললেন আকাশ গুপ্তা। অনি বাধ্য ছাত্রের মতো স্যারের নির্দেশ পালন করল। সে এবার আকাশ গুপ্তের হাতে তুলে দিল একটা বহু পুরনো কাঁচের বোতল, যার মুখটা বন্ধ আছে একটা কাঠের শক্ত ছিপি দিয়ে। আকাশ গুপ্তা তার পড়ার টেবিলে সেটি খুলে তার ভিতর থেকে বার করে আনলো 2টো জিনিস। একটা অতি প্রাচীন প্রায় হলদে হয়ে যাওয়া একটা কাগজের ম্যাপ, আর অন্য জিনিসটা একটা স্পষ্ট ইংরেজিতে লেখা একটা চিঠি। দুটোই টেবিলের ওপর মেলে রেখে তাতে পেপার ওয়েট চাপা দিয়ে দিলে। তারপর ওনার পকেট দিয়ে বার করে আনলেন একটা সিগারেট। সেটায় আগুন ধরিয়ে একটা শুকটান দিয়ে বললেন, প্রথমে এই চিঠিটার কথায় আসি। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এটা হলো ক্যাপ্টেন সন্ডার্সের প্রায় 30 বছর আগে হারিয়ে যাওয়া একটা চিঠি। আসলে সন্ডার্স সাহেব ছিলেন একজন গুপ্তধন সন্ধানী, আর তার পুরো দলে ছিল মোট 7 জন অভিজ্ঞ লোক। তিনি তার সময় বহু রত্নভাণ্ডার আবিষ্কার করেছিলেন। তবে প্রায় 30 বছর আগে শোনা যায় প্রশান্ত মহাসাগরের বুকে কোনো এক ঝড়ের মধ্যে পড়ে তার জাহাজ ডুবি হয়ে তিনি মারা যান। আর তাঁর এই চিঠি সেই কথার সত্যতা প্রমাণ করে। কিন্তু এই চিঠির এক প্রান্তে সাহেব আমাদের বলে গেছেন সলোমন দ্বীপের এক অদ্ভুত রত্নভাণ্ডারের কথা। তিনি তার চিঠিতে এও বলেন যে এই সম্পদের পরিমাণ এত যে তিনি তার মোটে কিছু অংশই নিয়ে আসতে পেরেছিলেন। আর তার একটা কথায় এটা স্পষ্ট যে সেই রত্নভাণ্ডার নাকি অভিশপ্ত, কেউ নাকি সেই গুপ্তধন নিয়ে আসতে পারেনি। তবে আমার নাম প্রফেসর আকাশ গুপ্তা। ওই সমস্ত কুসংস্কারের পর্দায় আমাকে ফেলে এই গুপ্তধনকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখা সম্ভব হবে না। সন্ডার্স সাহেব শেষে বলছেন তিনি চান ওনার পর এই চিঠি যেন সভ্য মানুষের হাতে পড়ে ও তারা যেন সেই রত্নভাণ্ডারের খোঁজ পায়। এমন সময় লিসা বলে ওঠে, তাহলে স্যার, আপনি বলতে চাইছেন 30 বছর আগের একটা চিঠি, এটা কি সত্যিই কোনো গুপ্তধনের দরজা আমাদের সামনে খুলে ধরতে পারে? এটা সত্যি না মিথ্যে আপনি বুঝতে পারছেন কিভাবে? দীপম এমন সময় বলে, হ্যাঁ স্যার, লিজা ঠিক কথাই বলছে। আপনি এতটা শিওর হচ্ছেন কিভাবে? স্যার একটু হেসে বলেন, হ্যাঁ, তোমরা যতটা বুদ্ধিমান আমি জানি তোমরা এই প্রশ্নটা আমাকে করবেই। আসলে এই চিঠিটা আমি পাইনি, পেয়েছিল আমাদের প্রত্নতাত্ত্বিক সংগঠনের এক বৃদ্ধ প্রফেসর কোনো এক সমুদ্র সৈকতের কাছে। আমি পুরো খোঁজ খবর নিয়ে দেখেছি,
সলোমন দ্বীপপুঞ্জ হল প্রশান্ত মহাসাগরের বুকে জেগে থাকা এমন একটা দ্বীপ যেখানে সেই সময় কোনো সভ্য মানুষের বসবাস ছিল না। আর সেই সময় পুরো দ্বীপ জুড়ে ছিল ভীষণ ভীষণ জঙ্গল ও পাহাড়। সেই জন্য সেই সময়কার এক অত্যন্ত ভয়ানক জলদস্যু সেই দ্বীপেই ঘাঁটি গাড়ে। সে সময় যত বাণিজ্য জাহাজের সোনা দানা দামি সমস্ত আমদানি করা জিনিসপত্র লুট করত তার দস্যু দল। প্রায় দীর্ঘ 20 বছর ধরে দামি দামি রত্ন তারা লুট করে চলেছিল প্রশান্ত মহাসাগরের বুকে। আর তারা তাদের সেই লুঠের অসংখ্য ধনরত্ন লুকিয়ে রাখত এই সলোমন দ্বীপের কোনো এক গহীনে। সন্ডার্স সাহেব ওটারই সন্ধান পেয়েছিলেন, আর তিনি সফলও হয়েছিলেন সেই ধনরত্ন উদ্ধার করতে। সেই বিপুল সংখ্যক ধনরত্নের ভাণ্ডারের খোঁজ পেলেও তা তিনি ফিরিয়ে নিয়ে আসতে পারেননি এই সভ্য সমাজে। তাই এই নকশায় তিনি কিভাবে সেই দ্বীপে যেতে হবে এবং কোথায় সেই রত্ন ভাণ্ডার পাওয়া যাবে তার দিক নির্দেশ করেছেন। আমার বিশ্বাস এখনও প্রায় 50টা বছর হয়ে গেলেও সেই রত্ন ভাণ্ডার আজও আছে। আর সেই সমস্ত রত্নভাণ্ডারের খোঁজ সভ্য মানুষের কাছে তুলে দেওয়াই তো আমাদের মতো প্রত্নতাত্ত্বিকদের কাজ। এবার আমার ইচ্ছে তোমরা আমার সাথে এই অভিযানে চলো। এক অদ্ভুত রকমের অভিজ্ঞতার সম্মুখীন হবে তোমরা। এখন সবটা তোমাদের উপর ছেড়ে দিলাম আমি, তোমরা যাবে কি না। সেই অচিন দ্বীপে কিন্তু থাকতে পারে নানা অচেনা বিভীষিকা, থাকবে হয়তো প্রাণের ভয়। তবে মৃত্যু ভয়কে উপেক্ষা করে যারা এগিয়ে যেতে পেরেছে এই পৃথিবীতে, তারাই সফল হয়েছে ও সাহসিকতার পরিচয় দিয়েছে। এবার তোমরা বলো, আমার সাথে যাবে কিনা? দীপম সেই সময় পেছন থেকে বলে উঠল, স্যার, আপনি আমাদের যে এই অভিযানে সাথে নেওয়ার কথা ভেবেছেন, এটাই আমাদের জন্য অনেক। আমরা নিশ্চয়ই যাব ও খুঁজে বের করব সেই সলোমন দ্বীপের রত্ন ভাণ্ডার। সাবাস আমার সেনারা, আমি জানতাম তোমরা আমার সাথে যেতে নিশ্চয়ই রাজি হবে। তাহলে ওই দ্বীপ সম্পর্কে কিছু কথা জেনে রাখো। আমি বলছি, মন দিয়ে শোনো। অস্ট্রেলিয়ার কাছে সমুদ্রের মধ্যে একটা ছোট আগ্নেয় দ্বীপ হলো সলোমন। এখনও সেই আগ্নেয়গিরির বিস্ফোরণে কেঁপে ওঠে সেখানকার মাটি, এমনকি সমুদ্র। অর্থাৎ সেই দ্বীপের মধ্যে ছোটোখাটো অনেকগুলো আগ্নেয়গিরি থাকতেই পারে। স্বাভাবিকভাবে সমুদ্র বলতে আমাদের চোখের সামনে যে শান্ত ছবি ফুটে ওঠে, তার সঙ্গে এখানকার ছবি ঠিক মেলানো যায় না। কারণ এখানে সমুদ্রে খুঁজে পাওয়া যায় নানান প্রজাতির অতিকায় হাঙরের অস্তিত্ব। আমাদের পথ বড়ই প্রতিকূল, কারণ জলে আমাদের হাঙরের সাথে লড়াই করে সেই দ্বীপে পৌঁছতে হবে। আর সেখানে পুরো দ্বীপে আমি খোঁজ নিয়ে দেখেছি যে মানুষ বলতে স্থানীয় কিছু আদিবাসী জাতীয় নিম্ন শ্রেণীর লোক থাকে। আমাদের মূল লক্ষ্য হবে ওই স্থানীয় লোকগুলোকে না চটিয়ে 4 জনে মিলে এই রত্নভাণ্ডারকে উদ্ধার করে সভ্য সমাজের সামনে তুলে ধরা। দীপম কথাগুলো শুনতে শুনতে একটা কথা ভাবছিল। এবার এসে বলল, তবে স্যার, সে না হয় হলো, কিন্তু আমরা সেখানে পৌঁছবই বা কীভাবে? আর আমাদের তো অস্ত্রের দরকার আছে নিজেদের রক্ষা করার জন্য। সে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমার সোর্স কিছু কম নয়। আমাদের সেই দ্বীপে পৌঁছানোর দায়িত্ব আমার। আর অস্ত্র যদি বলো, আমার নিজের মোট 2টো বড় বড় রাইফেল আছে। আমি ও দীপম সেই দুটো ক্যারি করব। আর আরও 2 জন, লিজা আর অনির জন্য আমি 2টো পিস্টলের বন্দোবস্ত করে রেখেছি। অনি এতক্ষণ চুপচাপ ছিল। সে এইবারে বলল, আচ্ছা স্যার, আমরা যে ওইখানে যাচ্ছি গুপ্তধনের খোঁজ করতে, এত অভিযান সবই তো আমরা করেছি সরকারের তত্ত্বাবধানে। এবার কি সরকারের সাহায্য নেব না? না অনি, প্রথমেই বলি, আমরা যে অভিযানে চলেছি তাতে আমরা এখনও শিওর নই যে রত্ন কিছু পাবো কি না। সরকারকে জানালে সেখানে দলে দলে আরও লোক পাঠাবে। আমি সেটা চাই না। আমরা প্রথমে 4 জন মিলে সেই দ্বীপে গিয়ে রত্ন ভাণ্ডারের খোঁজ করব এবং সেই রহস্য উন্মোচন করব। তারপর দেখা যাবে। আর স্যার, যাওয়ার কথা? সে বিষয়ে তোমাদের চিন্তা করার কিচ্ছু নেই, কারণ ওই দ্বীপে যাওয়ার জন্য আমাদের এখানে মুম্বাই থেকে একটা যাত্রীবাহী বড় স্টিমার চলে, যার গন্তব্য অস্ট্রেলিয়া। আমরা তাতে করেই সেই দ্বীপের কাছে পৌঁছব। আমার লোকের সঙ্গে কথা বলাই থাকবে।
সেই জাহাজ থেকে একটা স্পিড বোটে করে আমরা সেই দ্বীপে পৌঁছব। আমার সব কিছু অলমোস্ট ঠিক করাই আছে। আমরা 4 দিনের মধ্যেই মুম্বাই চলে যাব। তোমরা নিজেদের গোছগাছ শুরু করে দাও। মুম্বাই পৌঁছে 1 দিন পর আমরা সেই জাহাজ ধরব। প্রায় 2 দিন আমাদের স্টিমারে থাকতে হবে এবং আমার হিসাব বলে ঠিক 3 দিনের মাথায় আমরা সেই বোট নিয়ে রাতের অন্ধকারে পৌঁছে যাব দ্বীপের কাছে। তবে স্যার, আপনি বলছেন সামনের সোমবারই আমরা বেরিয়ে পড়ছি মুম্বাইয়ের উদ্দেশ্যে? হ্যাঁ, তবে একটা কথা, আমরা যে যাচ্ছি এই কথা যেন কেউ ঘুণাক্ষরও টের না পায়। আমরা মোট 1 সপ্তাহের মতো খাবার জিনিসপত্র নিয়ে সেখানে যাব, আর অন্যান্য সরঞ্জাম যেমন 2টো তাঁবু আর পরিমাণ মতো জল, তার সাথে বাকি জিনিসপত্র যেমন পরিমাণ মতো বন্দুকের গুলি এবং খোঁড়ার ও সামনের গাছপালা কেটে রাখার মতো বড় বড় কিছু ছুরি, কম্পাস, এই সমস্ত আমি জোগাড় করে রাখবো। লিজার জন্য একটা কাজ হলো পরিমাণ মতো দরকারি ওষুধ তুমি ক্যারি করবে। আমরা যেহেতু জানি না যে ওই দ্বীপে আমাদের জন্য কি কি বিভীষিকা অপেক্ষা করে আছে, তাই আমাদের সব রকমভাবে তৈরি হয়ে থাকাই ভালো। আর দীপম, তুমি পারলে এই 2 দিন এই দুজনকে একটু পিস্টল চালানোটা শিখিয়ে দিও, তোমারটা দিয়ে। ব্যাস, আমার সেনারা, আর কিছু লাগবে না আশা করি। তোমরা প্রস্তুত হও এক দুর্বিষহ ভয়ানক অভিযানে যাওয়ার জন্য। সলোমন দ্বীপের রত্নভাণ্ডার আমাদের অপেক্ষায় বসে আছে তার রহস্য উন্মোচন করার জন্য। দীপম, লিসা ও অনি 3 মূর্তি একসাথে বলে উঠল, আমরা Yes, রেডি sir. স্যার, আমরা আপনার সাথে রেডি যাওয়ার আপনার সাথে জন্য। যাওয়ার জন্য। আকাশগুপ্তার মুখে একটা ছোট হাসি খেলে গেল। তিনি জানেন এবার শুধু সময়ের অপেক্ষা প্রশান্ত মহাসাগরের বুকে জেগে থাকা এক অজানা দ্বীপের রত্নভাণ্ডারের রহস্য উন্মোচনের জন্য। ঠিক 3 দিন পর 4 জন মুম্বাই হারবার থেকে অস্ট্রেলিয়াগামী একটা জাহাজে চড়ে বসল। মুম্বাইয়ের ব্যস্ত শহর ও বড় বড় অট্টালিকাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ওদের সামনে। ওরা চোখ খুলে দেখছে সামনের দৃশ্যটা। তাদের জাহাজ একটা বড় সাইরেনের শব্দ করে তার যাত্রার সূত্রপাত করল। মুম্বাইয়ের দীর্ঘ অ্যারাবিয়ান সমুদ্রের উপর দিয়ে তখন ভেসে চলেছে তাদের জাহাজ। আকাশে নাম না জানা পাখির দল ভেসে চলেছে শব্দ করে করে। জাহাজের চলার সময় জলের সাথে প্রপেলারগুলোর শব্দও কানে আসছে ওদের। নীল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলল তাদের জাহাজ। অতি দূরে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু জল আর জল। আকাশের দিগন্তে যেন মিলেছে সমুদ্র। এক নীলের শেষের সাথে যেন মিশে শুরু হচ্ছে অপর নীলের পটভূমি। ওরা আকাশগুপ্তার নির্দেশে তাদের স্মার্টফোনগুলো রেখেই এসেছে কলকাতায়। তিনি বলেছিলেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে টাওয়ার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই ওইগুলো বয়ে নিয়ে যাওয়া বোকামির কাজ। ওদের নিয়ে আসা বন্দুকগুলো তখনও রয়েছে জাহাজের কেবিনে। ওদের মধ্যে আকাশগুপ্তা ও দীপম দুইজনেরই টিপ অব্যর্থ। কোনো হিংস্র বন্যপ্রাণী থাকলে তাদের দিয়ে ভয় করে না কেউ, তবে ভয় অন্য বিষয় নিয়ে, তা হলো প্রকৃতির খামখেয়ালি। তবে জাহাজের ক্যাপ্টেনের সাথে আকাশগুপ্তার কথা বলাই আছে। ওই দ্বীপের কাছাকাছি পৌঁছলেই রাতের অন্ধকারে তাদের স্পিড বোটটা নামিয়ে দেওয়া হবে, আর কেউ বুঝে ওঠার আগেই ওরা রওনা হবে সেই দ্বীপের দিকে। আজ থেকে মোট আরও 2 দিন ওদের কাটাতে হবে এই জাহাজে। এখন তাদের কাছে অনেক সময়, তাই তারা জাহাজের উপরের ডেকে বসে এখন চা পান করছে। জাহাজের সবসময় খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থাও আছে। সলোমন দ্বীপে পৌঁছে ওদের কি কি করণীয় তাই নিয়ে আকাশগুপ্তা কিছু কথা বলছিলেন। তাদের পথ সম্পর্কে বোঝাবার চেষ্টা করছিলেন। জাহাজের মোট 2টি কেবিন নিয়ে ওরা ছিল। প্রফেসর আকাশগুপ্তার জন্য কোনো অসুবিধাই হচ্ছে না ওদের এখানে। তিনি সরকারের তরফ থেকে অনুমতি নিয়েই এসেছেন। তবে আমি ও আমার টিম সেই দ্বীপে কিছু রহস্য উন্মোচন করতে যাচ্ছি। আমরা যাচ্ছি ইতিহাসের কিছু অজানা তথ্য উদ্ধার করতে। সরকার লোক দেওয়ার কথা বলতে উনি তাতে না করে দেন, তাতে ওনার কাছে ব্যাঘাত ঘটতে পারে সেই জন্য। তবে সরকারের তরফ থেকে ওই একটা স্পিড বোট পাওয়া গেছে সমুদ্রের ওপর দিয়ে দ্বীপে পৌঁছানোর জন্য। ওরা চা খেতে খেতে কিছু কথা বলছিল। হঠাৎ করেই এমন সময় দীপম বলে, আচ্ছা স্যার, ওই দিকের টেবিলটাই দেখুন।
ওই 3জন কালো স্যুট পরে থাকা লোক আর আর তার সাথে 2টো লোক অনেকক্ষণ থেকে আমাদের উপর নজর রাখছে মনে হচ্ছে। আকাশগুপ্তা একটু হেসে বললেন, আমাদের এই অভিযানের কথা আমরা 4 জন আর সরকারের কিছু উচ্চ আধিকারিক ছাড়া, তাও আমাদের আসার কারণটা ঠিক কি সেটা কিন্তু কেউ জানে না। তোমার সন্দেহ অমূলক দীপম। এই সুদীর্ঘ সমুদ্র যাত্রার মজা নাও। এইভাবে দেখতে দেখতে ওরা 2 দিন কাটিয়ে দিল জাহাজে। আরেকদিন বাকি ওদের সলোমন দ্বীপের কাছে পৌঁছতে। তার মধ্যে ওদের জাহাজের কেবিনে একটা কাণ্ড ঘটে গেছে। ওরা সেই দিন বিকালবেলা বাইরে ডেকে বসে চা খাচ্ছিল। ওদের কেবিনটা খোলাই ছিল। ওরা ভেবেছিল যে জাহাজের নিরাপত্তা ব্যবস্থা তো ঠিকঠাক, তাই সেই নিয়ে কিছু চিন্তা নেই। হঠাৎ যখন সবাই 1 ঘন্টা পর কেবিনে ফিরে আসে, তখন দেখতে পায় ওদের জিনিসপত্র সব বেডে অগোছালো হয়ে পড়ে রয়েছে। সবাই বুঝতে পারে না এখানে কি হয়েছে, কারণ ওরা তো কেউই এই 1 ঘন্টায় এই দিকে আসেনি। প্রফেসর আকাশগুপ্তার জিনিসগুলো যেন আরো বেশিভাবে অগোছালো। তার ব্যাগটা কেউ যেন তন্ন তন্ন করে খুঁজেছে। আকাশগুপ্তা ওটা দেখে বলল, আমাদের পেছনে লোক লেগেছে। হয়তো কেউ বা কারা আমাদের গুপ্তধন খোঁজার ব্যাপারটা জানতে পেরে গেছে। তাই এখন থেকে আমাদের একটু বেশি করে সাবধান থাকতে হবে। লিসা একটু উত্তেজিত হয়ে বলল, আচ্ছা স্যার, আপনার ব্যাগটা একবার ভালো করে খুঁজে দেখুন তো। ম্যাপটা আর ক্যাপ্টেন সন্ডাসের চিঠিটা আছে তো? ওটা খোয়া গেলে কিন্তু স্যার আমাদের অভিযানটাই মাটি হয়ে যাবে। প্রফেসর এতক্ষণ ঘটনা দেখে একটু গম্ভীর ছিলেন। তিনি একটু হেসে বললেন, এই রকম কিছু ঘটনা যে ঘটতে পারে তা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম। তাই সাবধানতার জন্য আগে থেকেই ওই ম্যাপটা আর চিঠিটা আমার জ্যাকেটের একটা গুপ্ত পকেটে লুকিয়ে রেখেছি। আর তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এই নকশা খোয়া গেলেও কিচ্ছু হবে না, ওটা আমার মাথায় আছে। আর সাথে ওটার একটা কপি আমি অন্যরকম ব্যবস্থা করে রেখেছি। যদি এই অভিযানে আমার কোনো বিপদও হয়, তবে তোমরা যেন আমার হয়ে সেই অভিযানের কাজ সম্পূর্ণ করতে পারো। অনির মুখটা একটু এতক্ষণ চুপচাপ দেখাচ্ছিল। সে এবারে বলল, কি ব্যবস্থা প্রফেসর? কপিটা আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? সেটা এখন কাউকেই বলা যাবে না। ওটা দরকার হলে তবে বার করা হবে। আর আমাদের এখন বেশি নিরাপদে থাকতে হবে। লোক যখন পেছনে লেগেছে একবার, তখন তারা আশা করা যায় আমাদের সাথেই চলেছে। প্রফেসর যখন কথাগুলো বলছিল তখন সবাই মন দিয়ে শুনছিল। কিন্তু হঠাৎ করেই এমন সময় দীপম চিৎকার করে উঠল, কে ওখানে? বলেই সে হুট করে ঝড়ের গতিতে বাইরে বেরিয়ে এলো দরজা খুলে। ওর সাথে সাথেই বাকি 3 জনও বাইরে বেরিয়ে এসে দেখে নিল কোথাও কেউ নেই। দীপম কাছের দরজাগুলোর কাছে গিয়ে আবার ফিরে এলো। প্রফেসর তখন দীপমকে জিজ্ঞেস করলেন, কাউকে দেখলে নাকি দীপম? দীপম? দীপম একটু হাঁপাচ্ছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা লোক, মুখটা দেখতে পাইনি, তবে তবে শরীরে কালো রঙের কিছু একটা ছিল। আমরা যখন কথা বলছিলাম, আমাদের কেবিনের এই দরজার ছোট কাঁচটার মধ্যে দিয়ে আড়ি পাচ্ছিল। আমি হঠাৎ ওকে দেখে ফেলায় তৎক্ষণাৎ জানলা দিয়ে সরে পড়ল। তবে মনে হচ্ছে আমাদের পরের কথাগুলো সে হয়তো শুনতে পেয়েছে। তাই প্রফেসর, আমার মন বলে সত্যি এবার আমাদের বেশি সাবধান হতে হবে। জাহাজে আর তেমন কিছু ঘটেনি। 3 দিনের মাথায় ঠিক রাত তখন 2টোর দিকে ওদের জাহাজ তখন রাতে ধীর গতিতে এগিয়ে চলেছে। ওরা তৈরি হয়েছিল, কেউই তখন জেগে নেই। রাতের অন্ধকারে জাহাজের সাথে থাকা স্পিডবোটটা নামানো হয় জলে। ওরা বোটে নেমে ইঞ্জিন স্টার্ট করে দ্রুত গতিতে এগিয়ে চলল সেই দ্বীপের দিকে। ওরা 3 জন তখন পেছনে কালো নিকষ অন্ধকারের মধ্যে ওদের ওই 3 দিনের সঙ্গী জাহাজটাকে মিলিয়ে যেতে দেখল সমুদ্রের বুকে। প্রফেসর তখন দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলেছে স্পিডবোটটা। সেটা চালাতে চালাতেই তিনি বললেন, তোমরা এখন যে মহাসাগরের ওপর দিয়ে চলেছ, এটাই প্রশান্ত মহাসাগর। আর এর জলের নিচে কোথায়, কোন জায়গায় যে কোন সুপ্ত আগ্নেয়গিরি লুকিয়ে আছে তা কেউ জানে না। এই জলের নিচে হাঙর জাতীয় হিংস্র মাছ ওত পেতে আছে। দিনের বেলাতেও তাদের দেখা যায়। ওদের হিংস্রতা খুবই ভয়ানক। কোনো ছোট বোটকে আক্রমণ করে ডোবাতে ওদের বেশি সময় লাগে না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাতের অন্ধকার থাকতে থাকতেই ওই দ্বীপে যাওয়ার চেষ্টা করব। এমন সময় লিসা বলে উঠল, স্যার
বোটে ওই যন্ত্রটা কি স্যার? ওটাই হলো ডিটেক্টর। মানে রাতের অন্ধকারে সামনে কিছু দেখা না গেলেও এটা সাউন্ড ওয়েভের মাধ্যমে আমাদের জানিয়ে দেয় যে আমরা সঠিক পথে আছি কিনা, বা সামনে অন্য কোনো জাহাজ আছে কিনা। আর এটা তো জিপিএসে বলে দিতে হবে, তাই না? এইগুলো নিয়েই আমরা পথ নির্ধারণ করে উত্তর পূর্ব কোণ বরাবর এগিয়ে চলেছি দ্বীপটার দিকে। আর ওই নকশাটা কি বলে স্যার? আমাদের দ্বীপের কোনখানে নামা উচিত? বোট তখন জলের মধ্যে এগিয়ে চলেছে। প্রশান্ত মহাসাগরের ঢেউ এসে তাতে ধাক্কা মারছে, আর ওরা যত এগিয়ে চলেছে ডাঙার দিকে তত ঢেউ যেন বেরিয়ে চলেছে, আর স্পিড বোটের শব্দ যেন ওদের কথা ঢেকে দিতে চাইছে। প্রত্যেকেরই শরীরে এখন হলদে রঙের একটা লাইফ জ্যাকেট রয়েছে। প্রফেসর বললেন, আমরা এখন ঠিক উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে চলেছি। আশা করা যায় আর এই ঘন্টা দুয়েক পর দ্বীপটাকে আমরা দেখতে পাবো। আর দীপম, নকশায় বলা আছে আমাদের যেতে হবে উত্তর পূর্ব দিক বরাবর। তাই আমরা এই দিক দিয়ে চললে দ্বীপের সেই অংশেই পৌঁছবো আশা করা যায়। বোট তখন প্রায় 3 ঘন্টা ধরে চলেছে প্রশান্ত মহাসাগরের বুকে। এখন ধীরে ধীরে চারিদিক ফর্সা হচ্ছে, আকাশে একটু একটু করে আলো ফুটছে। প্রফেসর বললেন, দীপম, এবার তুমি একটু দূরবীনটায় চোখ রাখো, কারণ দ্বীপটা কোন দিকে সেটা দেখা মাত্রই আমাকে বলতে হবে। দীপম প্রফেসরের বলার সাথে সাথেই দূরবীনটা চোখে দিয়ে সামনের দিকে দেখতে লাগলো। দিনের আলো ফুটতে ফুটতে বাইরে চারিদিক তখন লালচে আভায় প্রজ্বলিত হয়ে উঠেছে। আকাশ সূর্য ওঠার জন্য নিজের আভা লালচে করে এনেছে। চারিদিকে সে নিজের আলো ছড়িয়ে চলেছে। দিগন্তে বিস্তৃত সমুদ্রের জলে তখন অল্প ঢেউ খেলে চলেছে। এক অপার সৌন্দর্যের দৃশ্য চোখে ধরা পড়ছে ওদের। চারজনেই হতভম্ব হয়ে শুধু দেখছে সেটা। ওদের যেন মনে হলো এইরকম সুন্দর অপার্থিব সূর্যোদয় ওরা আগে কোনোদিনও দেখেনি। আর ওদের যাত্রা পূর্ব দিকে হওয়ার জন্য সরাসরি সূর্যের প্রথম আলো পড়ছে তাদের মুখে। দীপম তখনও চোখ রেখে চলেছে দূরবীনটায়, কিন্তু হঠাৎ করেই কিছু সময় পেরোতেই দীপম আনন্দে চিৎকার করে বলে উঠল, সামনে ডাঙা দেখা যাচ্ছে প্রফেসর। সবুজ দ্বীপটা আমার দূরবীনে এখন স্পষ্ট। ওই যে সাদা বালির বীজটা চোখে পড়ছে আমার, আর বাদামি রঙের ওই আগ্নেয় পর্বতটাও এখন স্পষ্ট হচ্ছে আমার চোখে। আমার হিসেব বলছে প্রায় 30 মিনিটের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। সবার মুখেই এখন একটা আনন্দের তৃপ্তি। এখন চোখের সামনেই তাদের গন্তব্য সলোমন দ্বীপ। এই দ্বীপই কতকাল ধরে কত রকম বিভীষিকাময় গল্প আর রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের ওপর দিয়ে এক ধরনের বক জাতীয় সাদা ধবধবে বড় পাখি উড়ে গেল ঝাঁকে ঝাঁকে। তাদের ডাকে পরিবেশে যেন সৃষ্টি হয়েছে অদ্ভুত এক রোমাঞ্চকর অভিজ্ঞতায়। এবার সাদা বালির বীজটা ওদের একদম কাছে এসে পড়েছে। প্রফেসর বোটের ইঞ্জিনটা বন্ধ করে দিলেন। বোট এখন জলের প্রবল স্রোতে ধীরে ধীরে ভেসে চলেছে আগে। একটু সময় পর ওরা পা রাখলো সাদা বালির বীজটায়। ওপাশে তখন প্রফেসর বোটটাকে একটু এগিয়ে ডাঙার খুব কাছে নিয়ে এলেন। তারপর ব্যাগ দিয়ে একটা দড়ি বার করে আনলেন, আর সেটাকে শক্ত করে বাঁধলেন কালো রঙের একটা বড় পাথরের সাথে। সবাই এখন একটু ক্লান্ত। বিচের আশপাশটা বিশেষ পরিষ্কার, আর তার মধ্যে খেলা করে বেড়াচ্ছে লাল কাঁকড়ার দল। ওদের দিকে কিছুটা দূরেই শুরু হয়ে যাচ্ছে জঙ্গল। জঙ্গল এখানে ভীষণ গভীর, তা এখনই বোঝা যাচ্ছে, কারণ এখানে মানুষ আছে কিনা তারা জানে না। প্রফেসর বললেন, এখনো আমাদের কাছে কিছুটা সময় আছে। এখানে তাঁবু ফেলে একটু রেস্ট নেব। এখন সবাই ক্লান্ত, একটু চা খেয়ে নিয়ে তারপর আমরা ডিসাইড করব কি করা যাবে। সবাই প্রফেসরের কথাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করল। এখনকার মতো তাদের টেন্ট খাটানো হলো। ভালো মানের চা পাতা সাথেই আনা হয়েছিল, কাজেই কিছু শুকনো ডালপালা জেলে চা করা হলো। ওরা বাইরে বালিতে বসেই চা খেতে খেতে রেস্ট নিচ্ছে। লিসা বলল, প্রফেসর, জায়গাটা কি সুন্দর দেখুন। আমার তো এই জায়গাটা ছেড়ে এখান দিয়ে কোথাও যাওয়ারই মন নেই। প্রফেসর কিছু বললেন না, শুধু হাসলেন। তারপর নকশাটা বার করে খুলে মেলে ধরলেন সামনে। পুরনো নকশা, প্রায় হলদে হয়ে যাওয়া একটা কাগজের মধ্যে কালো দাগ দিয়ে কিছু কিছু পথ মার্ক করা হয়েছে। স্যার একটা জায়গায় হাত দেখিয়ে বললেন, এই যে
আমরা এখন আছি দ্বীপের পূর্ব দিক বরাবর এই সাদা বালির বীচটায়। এখন আমাদের এই মার্ক অনুযায়ী জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে হবে সোজা প্রায় 30 কিলোমিটার হাঁটা। তারপর দূরে আমরা একটা ঝর্ণার কাছে পৌঁছব এই ম্যাপ অনুযায়ী। তারপর হেঁটে সেইখান দিয়ে দক্ষিণ পূর্ব কোণ বরাবর এগোলে পাবো একটা তৃণভূমি, আর সেটা আশা করা যায় সমতল হবে। তারপর আরও কিছুটা এগোলে আমাদের চোখে পড়বে ওই আগ্নেয় পাহাড়ের রেঞ্জ। সেইখান থেকেই আমাদের খোঁজ শুরু করতে হবে। দেখো, আমার হিসাব বলে আমাদের ওই পাহাড়ের পাদদেশে পৌঁছতে দিন দুয়ের বেশি সময় লাগবে না আশা করা যায়। পথ আমাদের অচেনা, আর এই জঙ্গলের কিছু জায়গা এতটা ঘন পাবো আমরা, হয়তো সেগুলো সাফ করেই এগোতে হবে। বড় বড় পাইথন জাতীয় সাপ থাকলেও অবাক হব না আমরা। তাই সবাই নিজেদের পকেটে বন্দুক একদম তৈরি রাখবে, আর হাতে ছুরিও। স্যার, আমরা যদি এখন 2 ঘন্টাও রেস্ট করি, তবে পুরো এনার্জিতে 10টার দিকে হাঁটা শুরু করলে বিকেলের আগে অনেকটা এগিয়ে যেতে পারবো। তোমাদের সাহস আর এনার্জি দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। ওয়েল ডান। তাহলে একটু পরেই শুরু করা যাক। সবাই প্রফেসরের সাথে সম্মতি জানালো আর নিজেদের প্রস্তুত করতে শুরু করলো সামনের অভিযানের জন্য। বেলা বাড়তেই সেই সমুদ্রের বালি ছেড়ে সবাই এগিয়ে চলে জঙ্গলের পথ ধরে। জঙ্গলের মাঝখান দিয়ে গাছপালা সরিয়ে এগোতে হচ্ছে। জঙ্গলের সব জায়গায় একটু স্যাঁতস্যাঁতে ধরনের, চারিদিক থেকে ভেসে আসা নানা ধরনের পাখির কিচিরমিচিরের শব্দ। ওরা সবাই একটু একটু করে এগিয়ে চলল সামনের পথ ধরে। প্রথমে প্রফেসর আকাশ গুপ্তা নিজে এগিয়ে চলেছেন, তার পেছন পেছন সবাই আসছে। আর তাদের মধ্যে শুধুমাত্র প্রফেসর ও দীপমের কাঁধের উপর রয়েছে 2টো বন্দুক। জঙ্গল এখানে ভীষণ নিবিড়। কোনো কোনো জায়গায় তো এতটাই ঘন বনভূমি গড়ে উঠেছে যে সামনের ডালপালা না কেটে এগোনো যাচ্ছে না। দীপমের বড় ছুরির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে সবুজ ডালপালাগুলো। ততক্ষণে ওরা প্রায় 4 ঘন্টা পায়ে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে। আর একটু এগোতেই সামনে জঙ্গলের মধ্যে 4টে গাছ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন নিচে বসার মতন জায়গা সৃষ্টি হয়েছে। 4 জন তখন হাঁপাচ্ছে। প্রফেসর নিজের ফ্লাস্ক থেকে জল বার করে সবাইকে দিলেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, এই যে জল দেখছো, খুব সাবধানে বুঝে ব্যবহার করতে হবে। এই দ্বীপের জল কীরকম আমরা বিশ্বাস করতে পারি না। এতে অন্য কোনো খনিজ পদার্থ মিশে থাকলে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ব। তাই অল্প অল্প করে জল খেতে হবে। রাস্তায় জলের উৎস পেলে তা নিয়ে জল ভরলে আমাদের গরম না করে কিন্তু খাওয়া যাবে না, মনে থাকবে সবার। কিন্তু ওদের কথা বলার সময় হঠাৎ করেই লিজার পাশের ঝোপটা হালকা নড়ে উঠল। এতক্ষণ ঝোপটা একটা গাছের পাশে পড়ে থাকা গুড়ির নিচে আড়াল হয়েছিল। ওরা বুঝতে পারেনি সেটা ফাঁপা, আর সেই ফাঁপা অংশের দিক থেকে বেরিয়ে এলো একটা তীক্ষ্ণ শোঁ শোঁ আওয়াজ। সেই আওয়াজ শুনে সবার বুকটা ভয়ে একবার কেঁপে উঠল। জন্তুটা এতক্ষণ চুপচাপ বসে ওদের দিকে লক্ষ্য রাখছিল, কিন্তু ওদের একটু অসাবধানতায় ওটা গর্ত থেকে বেরিয়ে আসে। প্রফেসর তখন সবার সামনে এগিয়ে আসে আর ফিসফিস করে বলে, চুপ, কেউ নড়বে না। যে যেখানে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো। ও যদি তোমাদের নড়তে দেখে তবে হামলা করবে। ওদের চোখের সামনে মাথা উঁচিয়ে ফনা তুলে দাঁড়িয়ে আছে কালো মোটা ধরনের একটা বিশাল সাপ। তার বিশাল শরীরটা এতটাই মোটা যে মনে হলো একজন সাধারণ মানুষের পায়ের থাইয়ের সমান তো হবে সেটা। এবার ওর জিভটা একবার করে বের করছে, আবার ঢুকিয়ে নিচ্ছে। ওরা সবাই জানে এটা কোনো বিষধর সাপ নয়, কিন্তু এর যা শক্তি তাতে যদি কারো দিকে আক্রমণ করে তার নাকপাশ থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। এই ধরনের সাপ তার পুরো শক্তি দিয়ে তার শিকারকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে যে তার থেকে বেরোনো অসম্ভব। আর তারপরেই সাপ তার বিশাল হায়ের মধ্যে ঢুকিয়ে তার খাদ্য হিসেবে পরিণত করে তার শিকারকে। ওদের ততক্ষণে পলক পড়ছে না। সাক্ষাৎ মৃত্যুদূত এখন ওদের সামনে দাঁড়িয়ে। কিন্তু প্রফেসরের মাথা সব সময় ঠান্ডা। সেই রকম নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তার প্রত্নতাত্ত্বিক কাজের দরুন। তিনি তার নার্ভ নর্মাল রাখার চেষ্টা করছিলেন।
ওরা লক্ষ্য করলো সাপটার পুরো শরীর কুচকুচে কালো হওয়া সত্ত্বেও তাতে রয়েছে হলদেটে ধরনের ছোট ছোট কিছু ছোপ, আর সাপটার মুখটা অনেকটা সূচল, আর সেইখান দিয়ে জিভটা ঢুকিয়ে আবার বার করছে সে। সাপটার মুখ দিয়ে তখনও বেরিয়ে আসছে একটা শো শো শব্দ। ওরা কি করবে ঠিক করতে পারছে না, কারণ নড়লেই বিপদ। কিন্তু হঠাৎ সেই সময় মুহূর্তের অসাবধানতায় লিসার মুখ থেকে ভয়ে বেরিয়ে আসে একটা গোঙানির শব্দ। লিসা সাপটার বিশাল দেহটা দেখে হয়তো ভীষণ ভয় পেয়ে শব্দটা করল, আর সঙ্গে সঙ্গে সাপটা তীব্র গতিতে তাকে লক্ষ্য করে এগিয়ে আসে তার মুখটা খুলে। তার কালো কুচকুচে মুখের উপর সজ্জিত সাদা দাঁতের শাড়ি দেখলে ভয় পাবে না এমন প্রাণী ইহজগতে নেই। সাপটার অতর্কিত আক্রমণে সবাই ততক্ষণে হকচকিয়ে গেছে। দীপম ওর কাঁধের বড় বন্দুকটা বাগিয়ে তোলার আগেই প্রফেসরের দিক থেকে একটা খুট শব্দ হলো। সেই সময় প্রফেসর প্রস্তুতি নিচ্ছিলেন। মুহূর্তের মধ্যে টোটা ভরা পিস্তলটা চলে এলো ওনার হাতে। এখন সেটা তাক করা রয়েছে সাপটার দিকে, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিমেষে পরপর দুটো বন্দুকের শব্দ হলো ওনার দিক থেকে। চোখের নিমেষে ওরা দেখল কালো হিংস্র জীবটার দেহটা থেকে মাথার দিকটা গুলি লেগে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে মাটির উপর। সাপটার অর্ধেক দেহটা তখনও ছটফট করছিল আর লাফাচ্ছিল। প্রফেসর আরও একটা গুলিতে তার সমস্ত যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিলেন। তারপর নিজের বন্দুকটা পকেটে চালান করে দিয়ে বললেন, আর এখানে না, এই জঙ্গলে একটা ওই রকম সাপ দেখা গেছে মানে আরও এরকম থাকতেই পারে। আমরা আর এখানে বসবো না, চলো সবাই এই স্থান ত্যাগ করো। পথে চলতে চলতে প্রফেসর দীপমকে বললেন, দীপম, এই হঠাৎ যে ছোট বড় বিপদগুলো আসবে তখনকার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে শেখো। তখন বড় বন্দুক বা রাইফেল তুলতে তুলতে শিকার তোমায় আক্রমণ করে ফেলবে, তাই পকেটের পিস্টলটা সব সময় যেন তৈরি থাকে। তোমাকে এখন অনেক কিছু শিখতে হবে। এই 2 দিন জঙ্গলের পথ ছিল ভীষণভাবে দুর্গম, আর সেই পথের গাছপালা কেটে তাদের এগোতে হয়েছে। মাঝে জঙ্গলের মধ্যে রাতের জন্য তাঁবু ফেলেছিল, তবে সকাল হতে না হতেই আবার বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই জঙ্গলে সবসময় নানা রকমের পাখির ডাক শোনা যেতে লাগলো। ওরা বুঝল এই দ্বীপে প্রচুর পাখির বাস। পথে অনেক রকম বাঁদরেরও দেখা মিলেছে। চলার সময় পায়ের কাছে খুঁজে পেয়েছে বিষধর কোনো সাপ। প্রত্যেকেই এই এতটা দুর্গম গহীন অরণ্যের পথ চলে হাঁপিয়ে গেছে। সবাই আজ ক্লান্ত। দীপম মাঝখানে বলেছিল, এই দ্বীপের জঙ্গলটা যেন একটু বেশি সবুজ, কারণ এখানে মানুষের পা পড়েনি। কিন্তু এই কথাটা যে কতটা ভুল তার প্রমাণ আজই ওরা হাতে নাতে পেল, কারণ জঙ্গলের শেষের দিকে ওরা সবাই একটা কুলকুল জলের বয়ে চলার শব্দ পাচ্ছিল। প্রফেসরকে সেটার ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি বললেন, ম্যাপ অনুযায়ী যে ঝর্ণার কাছে আমরা এগিয়ে চলেছি, একটা ছোট নদী জাতীয় জলাশয় বয়ে চলেছে এখান দিয়ে। সেই জলের বয়ে চলার শব্দই আমরা পাচ্ছি, আর আমাদের এখন ওই জলের উৎসটা লক্ষ্য করে এগিয়ে যেতে হবে, তবে ঝর্ণাটা পাবো। আর একবার ঝর্ণা পেলেই পথ বুঝে নিতে আমাদের সহজ হবে। আর কিছুটা ওই জলের দিকে লক্ষ্য করে সবাই এগিয়ে যেতেই কানে আওয়াজ এলো ঝর্ণাটা। আর একটু হেঁটে পৌঁছলো সেই জায়গাটায়। একটা বড় বাদামি রঙের পাহাড়, আর তার উপর থেকে পরপর থরে থরে নেমে আসছে একটা জলধারা, এবং সেই জলধারা তীব্র নিজ গতিতে ঝাঁপিয়ে পড়েছে তার উপর থেকে নিচের উপত্যকায়। আর সেই জলরাশি নিচের জল স্তরের সাথে যুক্ত হয়ে সৃষ্টি করছে একটা অদ্ভুত সুন্দর শব্দ। শেষমেশ ওরা ম্যাপ মিলিয়ে পরের দিন ঠিক দুপুরের আগে পৌঁছে গেল ঝর্ণাটার কাছে। সবাই এতটাই হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আর তখন এগোতেই হয়নি। প্রফেসর বলেছিলেন এখানেই তাঁবু ফেলতে, তারপর কাল পথ বুঝে এগোনো যাবে। ঝর্ণার একটু কাছেই একটা ফাঁকা জায়গা দেখে তাঁবু ফেলে ওরা। দূরে রং বেরঙের ছোট নুড়ি পাথরের সমারোহ, আর তারপরেই শুরু হয়ে যাচ্ছে জল। সবসময় কানের কাছে ঝর্ণার শব্দটা আসায় একটা অন্যরকম মায়াময় পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ ঝর্ণার জলে স্নান করে একটু জিরিয়ে নিল, আর খিদেও পেয়েছিল, কিন্তু খাওয়া দাওয়া করে ওরা একটু বিশ্রাম নিচ্ছিল।
প্রফেসর তখন ওনার বন্দুকের নলের দিকটা পরিষ্কার করছিলেন। ঠিক এমন সময় কিছু সেই ফাঁকা জায়গায় এসে দাঁড়ায় প্রায় 7 জন অদ্ভুত আদিবাসী মানুষ। এদের প্রত্যেকের শরীরই বলা যায় আলকাতরার মতন কালো, পরনে স্বল্প গাছের ছাল দিয়ে তৈরি পোশাক, গলায় নানা রকমের তৈরি পাথরের মালা, নাক মুখে কালো চামড়ার ওপর সাদা রং দিয়ে কিছু নকশা আঁকা। প্রত্যেক জনের হাতেই রয়েছে বর্ষা জাতীয় একটা করে হাতিয়ার, আর কিছু জন হাতে তীর ধনুক তাক করে রয়েছে ওদেরই দিকে। প্রফেসর একটু অন্যমনস্ক ছিলেন। ওদের দেখা মাত্র উঠে দাঁড়ালেন। লোকগুলোর মুখ দেখলে বোঝা যাচ্ছে না তারা কি বলতে চাইছে। তারা নিজেদের মধ্যে কিছু একটা ইশারা করে কথা বলে একটু একটু করে এগিয়ে এলো। দীপম ও বাকিরা তখন অন্য তাঁবু দিয়ে বেরিয়ে এসেছে। দীপম ততক্ষণে ওর পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে পিস্তলটার আশায়। প্রফেসর ওকে ফিসফিস করে বলল, দীপম, মাথা গরম করো না। ওদের যে তীরগুলো দেখছো, প্রত্যেকটার মাথায় আছে ভয়ানক বিষাক্ত বিষ। এই সময় ওদের সংখ্যা আমাদের থেকে বেশি। কথা বলে ওদের ঠান্ডা মাথায় বোঝাতে হবে। আর কেউ ভুল করেও যেন বলে বসো না যে গুপ্তধন খুঁজতে এসেছো এখানে। মেরে এখানেই পুঁতে দিয়ে চলে যাবে। লোকগুলোর হাতের তীরধনুক এখন বাগিয়ে ধরা রয়েছে ওদেরই দিকে। প্রফেসর চুপচাপ ওদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর বন্দুকটা নিচে রেখে বলল, উই আর নট ইউর এনিমিজ, উই আর ইউর ফ্রেন্ডস। লোকগুলো ইংরেজি জানে নাকি? আর প্রফেসরের কথা কতটা বুঝতে পারলো তা কেউ জানে না। তবে ওদের মধ্যে সন্ডামার্কা একটা লোক এগিয়ে এসে ওদের আদিবাসী ভাষায় কিছু বলে তাদের সাথে ইশারা করল। প্রফেসর বললেন, তাঁবু তোলো আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও। ওরা এখন যা বলে তাই করাই ভালো। প্রফেসর ও বাকি সবাই ওদের পেছন পেছন এগিয়ে চলল লোকগুলোর দেখানো পথে। দীপম রেগে ধীরে ধীরে প্রফেসরকে বলল, আমরা ওদের সাথে যাচ্ছি কেন স্যার? ওরা তো দলে মোটে 7 জন। গুলি মেরে শেষ করে ফেলে দিয়ে এগিয়ে গেলেই তো হয়। প্রফেসর ওকে বকুনি দিয়ে বলল, দীপম, ওরা হিংস্র জাতি নয়, না হলে আগেই আক্রমণ করত। ওদের সাথে গিয়ে দেখাই যাক না কি চায় ওরা, তারপর বুঝে নেওয়া যাবে। আর ওদের মারতে গেলে কিন্তু গুলির শব্দ হবে। বন্দুকের আওয়াজে যদি পুরো জনগোষ্ঠী এসে যায় আর আমাদের আক্রমণ করতে শুরু করে, তাহলে আমাদের আর কোনো পথ থাকবে না। তাই মাথা শান্ত করে কাজ করো। এরপর আদিবাসী লোকগুলোর পেছন পেছন ওরা গিয়ে পড়ল খোলা প্রান্তরের খুব কাছে। জায়গাটা ফাঁকা হলেও সেইখানে পরপর দাঁড়িয়ে আছে ছোট ছোট মাটির ও গাছের ডালপালা দিয়ে তৈরি মাটির ঘর। প্রফেসর বললেন, এরা হয়তো আমাদের এদের গ্রামে নিয়ে যেতে চাইছে, হয়তো কিছু বলতে চায়। লোকগুলো ওদের 4 জনকে নিয়ে গেল একটা বড় ধরনের মাটির কুটিরের সামনে। সেটা দেখে বোঝা যায় এ কোনো উঁচু মানুষের ঘর হবে, কারণ সবকটা কুটির ছোট হলেও এটা একটু বড় ধরনের। সামনের মাটির উঠোনে সবাই দাঁড়াতেই একজন আদিবাসী লোক প্রফেসরের দিকে তাকিয়ে ইশারা করে অপেক্ষা করতে বলল। 4 জন দাঁড়িয়েছে। লোকটা ভিতরে গিয়ে কিছুক্ষণ পর কারোর সাথে কথা বলে ফিরে এসে 4 জনকে ইশারায় ঘরে যেতে বলল। প্রফেসরের পেছন পেছন 3 জন ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরটা বেশি বড় না, তবে সাজানো গোছানো একটা মাটির ঘর। ওপরটা যে গাছের ডালপালা দিয়ে সাজানো সেটা বোঝাই যাচ্ছে। ছোট একটা মাটির জানলা দিয়ে আলো এসে পড়েছে ঘরের মধ্যে। ভেতরে আসতেই ওদের চোখে পড়ল একজন অতি বৃদ্ধ একজন আদিবাসী পুরুষ বসে আছেন কাঠের তৈরি একটা পাটাতনের উপরে। বাইরে অন্য আদিবাসী লোকটা তখনও দাঁড়িয়ে ছিল। 4 জন ভিতরে আসতেই বৃদ্ধ তাকে হাত নাড়িয়ে বেরিয়ে যেতে বলল। বৃদ্ধ লোকটা সবার দিকে ভালো করে নিরীক্ষণ করে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, আমি জানি তোমরা কিসের জন্য এই দ্বীপে এসেছো। আর আমি এও জানি সেই হিডেন ট্রেজারের কথা। আমি কিন্তু এই গ্রামের মোড়ল, কিন্তু আমার এখন বয়স হয়েছে। ঈশ্বর যখন ডাক দেবে তখন আমি চলে যেতে চাই। কিন্তু তোমরা 4 জন এখানে এসেছো মানে তোমাদের সাহস আছে। কিন্তু তোমরা কি জানো না ওই গুপ্তধন অভিশপ্ত, কেউ ওটা নিয়ে যেতে পারবে না। তোমরা ফিরে যাও, নিজেদের জীবন বিপন্ন করো না।
আমি জানি তোমাদের দেশে ওই সম্পদের দাম কত। তাও তাও আমি তোমাদের সাবধান করছি, ফিরে যাও তোমরা। প্রফেসর এবার ধীরভাবে নিজের ও বাকিদের পরিচয় করিয়ে বললেন, আমি অবাক হচ্ছি, এত ভালো ইংরেজিতে কথা বলছেন কিভাবে আপনি? আগেই তো বললাম, আমি একজন প্রত্নতাত্ত্বিক। পৃথিবীর সমস্ত ঐতিহাসিক রহস্য দুনিয়ার সামনে তুলে ধরা আমার কর্তব্য। আপনি যদি ওই রত্নভাণ্ডারের সম্বন্ধে কিছু জেনে থাকেন তবে আমাদের বলুন, সেটা কোথায় আছে। লোকটা একটু হেসে বলল, তোমরা শুনবে না আমি জানি, তবে আমি বলি শোনো। আজ থেকে প্রায় 30 বছর আগে তোমাদের মতোই একজন সাদা সাহেব এসেছিলেন তার জল বল নিয়ে সেই রত্ন ভাণ্ডার উদ্ধার করতে। সাহেব যখন এসেছিলেন তখন আমার বয়স খুবই কম। এই গাঁয়ের সব থেকে শক্তিমান পুরুষ হবার জন্য আমি এই গাঁয়ের মোড়ল হই। তবে ওনারা যখন এসেছিলেন তখন গাঁয়ে এক তীব্র মহামারী ছড়িয়ে পড়েছিল। আমাদের আদিবাসী লোকজন অদ্ভুতভাবে মারা যাচ্ছিল। দ্বীপের জঙ্গলের শিকড় বাকড়েও কিছু কাজ দিচ্ছিল না। কিন্তু সাহেবরা এসে আমাদের সেই অবস্থা দেখে আমাদের রোগ নির্ণয় করে ওদের আনা ওষুধ দেয়। সাহেবের দলে একজন চিকিৎসকও ছিল। ধীরে ধীরে গ্রামের সবাই সুস্থ হয়ে উঠতে থাকে। সাহেব তখন আমায় এসে জানায় ওর এই দ্বীপে আসার কারণ। তিনি তখন আমাদের সেভিয়ার। তাই ওনার সাথে আমি একা গিয়েছিলাম সেই পার্বত্য গুহায় এবং খুঁজে বের করি সেই রত্ন ভাণ্ডার। সাহেবের নামটা কি ছিল এখন আমার মনে পড়ে না ঠিক, তবে সান্ডাস সাহেব হবেন। এবং খুঁজে পাওয়া কিছু রত্ন ওনাকে রাতের অন্ধকারে ওনাকে জাহাজে দিয়ে আসি। সেই সাহেব তো গেলেন আর এলেন না। আমার এখন বয়স হয়েছে, তাও আমি বুঝতে পারছি তোমরা আবার ওই রত্ন ভাণ্ডারের খোঁজে এসেছো। আমাদের এই আদিবাসী গ্রামে ওই সম্পদের কোনো মূল্য নেই, আর বেশিরভাগ লোকও জানে না সেই রত্নের কথা। আমার মতো কিছু বৃদ্ধ জানতে পারে ওই সম্পদের কথা, কিন্তু গুহাটা শুধু আমি চিনি। কিন্তু আমি বলবো তোমরা ফিরে যাও, প্লিজ গো ব্যাক। ও রত্ন জলদস্যুদের, ওটা অভিশপ্ত। প্রফেসর উত্তেজিত হয়ে বললেন, আমাদের কাছে ওই রত্ন নিয়ে যাওয়ার মতো কোনো জাহাজও নেই। আমরা ওই রত্নের কোনো অংশ এখান থেকে নিয়ে যেতেও আসিনি। আমাদের কাজ হলো শুধু প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ওই দ্বীপের ইতিহাস এবং রত্ন ভাণ্ডারের রহস্য ভেদ করা। আশা করি আপনি আমাকে সাহায্য করবেন, যেমন সন্ডাস সাহেবকে করেছিলেন। বৃদ্ধ হেসে বলল, এই গ্রামের কেউ জানে না সেই রত্ন ভাণ্ডারের কথা, আর আমি বৃদ্ধ হয়েছি তাই তোমাদের সেখানে যাওয়ার রাস্তা বলে দিচ্ছি। তোমরা সেইখানে আবিষ্কার করবে সেই রত্ন ভাণ্ডার। প্রফেসর ওনার সামনে ম্যাপটা খুলে ধরতেই উনি ধীরে ধীরে সেই গুহায় যাওয়ার পথ বলে দিতে লাগলেন। সবটা বলা শেষ করে বৃদ্ধ বললেন, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এই দ্বীপের ওই রত্ন ভাণ্ডারের কথা কাউকে বলিবে না। তাতে দলে দলে মানুষ ছুটে আসবে আমাদের এই শান্ত দ্বীপে। আর মানুষের লোভ আমরা জানি, হয়তো তার জন্য আমাদের আদিবাসী মানুষের জীবন নিয়ে টানাটানি হতে পারে। আর মোড়ল হিসেবে আমি চাই না তা হোক। তোমরা তোমাদের কাজ শেষ হতেই ফিরে যেও। আমি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তোমরা সফল হও। প্রফেসর ওনার হাত ধরে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যেই আমার এই অভিযানের একটা বড় রহস্যের সমাধান হতে চলেছে। আর আমি কথা দিচ্ছি, এই দ্বীপের রত্ন ভাণ্ডারের কথা কাউকে বলবো না। আপনাদের ক্ষতি হোক তা আমি চাইব না। আপনাকে কথা দিলাম, এই কথাটা আমাদের মধ্যেই গোপন থাকবে।
আজকের দিনটা আমরা এই গ্রামেই থাকব। কাল সকাল হলেই বেরিয়ে পড়ব আমাদের অভিযানে। আমার মন বলছে কাল বিকেলের আগেই সেই গুহা আমরা খুঁজে বের করব, কারণ এখন সেই আগ্নেয় পাহাড়টার অনেক কাছেই আমরা এসে পড়েছি। চারজন ওই ঘরটা ছেড়ে বেরিয়ে এলো বাইরে। ওদের আজ রাতে গ্রামেরই একটা ঘরে থাকতে দেওয়া হলো। মাটির ঘরে চারজন বসেছিল। এমন সময় অনি প্রফেসরকে জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, আপনি তো আমাদের আসার সময় বলেছিলেন আমরা আসছি গুপ্তধনের সন্ধানে, তবে আমরা ওটা না নিয়ে ফিরে যাব কেন? প্রফেসর একটু হেসে বললেন, আমরা এখানে এসেছি সেই গুপ্তধনের রহস্য উন্মোচন করতে, সেটা নিয়ে যেতে নয়। কারণ ওই সম্পদের থেকেও আরও দামি জিনিস আমরা সাথে করে নিয়ে যাচ্ছি, তা হলো অভিজ্ঞতা। আর মানুষের লোভ কেমন তা তো তোমরা জানোই। সেই সন্ডার্স সাহেবও এই রত্নের এক কোণা নিয়ে যেতে পারেননি। তাঁকেও প্রশান্ত মহাসাগরের বুকে জাহাজ ডুবি হয়ে মারা যেতে হয়েছে। মানুষ যদি জানতে পারে এখানে কি গুপ্তধন সঞ্চিত আছে, তাহলে দলে দলে মানুষ ভিড় করবে তার লোভে, আর কত প্রাণ যাবে তা হয়তো ভাবনারও বাইরে। তাই আমরা শুধুমাত্র এর রহস্য উদ্ঘাটন করে ফিরে যাব। আজ তোমরা ঘুমিয়ে পড়ো, কাল কিন্তু সকাল সকাল উঠতে হবে। উত্তরটা সবার পছন্দ হলেও পছন্দ হলো না একজনের, সে হলো অনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সকালে তাঁবুর বাইরে আসতেই দারুণ এক সুন্দর দৃশ্যের সম্মুখীন হলো। তাদের সামনের ফাঁকা তৃণভূমির পরে এখন দেখা যাচ্ছে ছোট জঙ্গল পেরিয়ে উঁচু আগ্নেয় পাহাড়টা। বেশ উঁচু বাদামি রঙের পাহাড়, আর তার আশেপাশে তখন খেলা করছে সাদা তুলোর মতন মেঘ। আর মেঘের আড়াল থেকে সূর্যের আলো এসে পড়েছে চারজনের মুখে। সবাই যেন এই সুন্দর মুহূর্তটা অনুভব করতে চাইছে। সাধারণ মানুষ ওই অফিসের কেরানির জীবন পেরিয়ে যে এত বড় ও দুঃসাহসী অভিযান করা যায়, ওরা তা করে দেখিয়েছে। প্রফেসর ওদের আঙুল দেখিয়ে বললেন, তোমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করো, কারণ এই সলোমন দ্বীপের থেকে আমরা কিছু রত্ন না নিয়ে গেলেও যে অভিজ্ঞতাটা নিয়ে যাব তা এই সবের থেকেও বিশাল দামি। এবার ঈশ্বরের কাছে একটাই অনুরোধ, খুব তাড়াতাড়ি আমরা যেন সেই গুহার খোঁজ পাই। চলো তাড়াতাড়ি, সকালের খাওয়া সেরে নাও, আমরা এখনই বের হব। দিনের আলো থাকতে থাকতে আমরা খুঁজে বার করার চেষ্টা করব সেই রত্নভাণ্ডারের গুহা। বেলা বাড়তেই ওরা বেরিয়ে পড়ল ওদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। সামনে দেখা যাচ্ছে খোলা বড় বড় ঘাসের তৃণভূমি, আর তা পেরিয়ে আকাশ ছোঁয়া উঁচু বাদামি পাহাড়টা। প্রফেসর হাঁটতে হাঁটতে বললেন, তোমরা এই যে আগ্নেয় পাহাড়টা দেখছো, এটা কিন্তু সাধারণ একটা পাহাড় নয়, এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি। আমি রিসার্চ করে দেখেছি, প্রায় 200 বছর আগে এখানে অগ্ন্যুৎপাত হয়। তবে এই জাতীয় আগ্নেয়গিরি কখন সক্রিয় হয়ে ওঠে, তার লাভা বর্ষণ শুরু করবে কখন, তা কিন্তু কেউ জানে না। কথা বলতে বলতে ওরা সামনের ঘাস জমিটা পেরিয়ে এলো। সামনে এখন ছোট জঙ্গলের পথ শুরু হচ্ছে। প্রফেসর বললেন, বেশি না, ওই কিলোমিটার 4 পরেই আমরা পৌঁছবো এই পাহাড়ের পাদদেশে। এই জঙ্গলের গভীরতা তাও তুলনামূলকভাবে কম, তাই এটা পেরিয়ে যেতে আমাদের বেশি সময় লাগবে না আশা করি। কথাটা শেষ হওয়ার আগেই সেইখানে একটা কাণ্ড ঘটে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলের কাছের ঝোপ থেকে বেরিয়ে এলো চারজন কালো স্যুট পরা লোক। ওদের মুখে কালো কাপড় দিয়ে ঢাকা, প্রত্যেকের হাতেই এখন বন্দুক। লোকগুলোর একজন হাসতে হাসতে এগিয়ে এসে বলল, প্রফেসর আকাশ গুপ্তা, তাই তো? ঠিক বললাম তো নামটা? শুনলাম নাকি আপনি গুপ্তধন উদ্ধার করতে বেরিয়েছেন, আর তার খোঁজ আমি পাবো না, তা হয় নাকি? আমার লোক অনেক চেষ্টা করেছিল আপনার কাছ দিয়ে ওই নকশাটা চুরি করার। জাহাজের কেবিনেও গিয়ে ওরা বিফল হয়ে ফিরে এসেছিল। তবে আর নয়, এইবার আপনি আমাদের ক্যাপ্টেন প্রফেসর। সলোমন দ্বীপের রত্ন ভাণ্ডারের পথ আপনিই আমাদের জন্য খুলে দেবেন, আর তারপরেই পৃথিবীর সবচেয়ে বেশি ধনরত্নের মালিক হব আমি। শুধুমাত্র আমি, আমার থেকে ধনী আর শক্তিশালী কেউ থাকবে না। কথাগুলো বলার সময় লোকটার মুখের দিক থেকে একটা লোভ মিশ্রিত হাসি বেরিয়ে আসছিল।
দীপম ও প্রফেসর ওনাদের বন্দুক বাগিয়ে ধরল। প্রফেসর বললেন, তোমাদের দৌড় কত দূর আমার জানা আছে। আমি না বললে তোমাদের দ্বারা কোনো দিন ওই গুপ্তধন বার করা সম্ভব নয়, আর আমি তা করব না। আমি ওই সম্পদ তোমাদের মতো লোভী মানুষদের হাতে তুলে দিতে পারি না। তাতে আমার মৃত্যু হলে হোক, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। লোকটার দিক থেকে একবার প্রফেসর পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলেন, কারণ ওদের মধ্যে লিসার মাথায় একটা পিস্তল ধরে দাঁড়িয়ে আছে স্বয়ং অনি। হ্যাঁ, অনি। অনির মুখেও এখন একটা বিদ্রুপ মেশানো হাসি। সে চিৎকার করে বলল, আপনার সব খেলা শেষ প্রফেসর। এবার আর আমি আপনার সহকারী নই। এতদিন সহকারী নাটকটা কেমন করলাম বলুন? এবার বাধ্য ছেলের মতো হাতের বন্দুকগুলো আর পকেটের পিস্তলগুলো নিচে রেখে মাথার ওপর হাত করে দাঁড়ান। বেশি বেগরবাই করলে মৃত্যু নিশ্চিত। প্রফেসর দেখলেন লিসার গলাটা ধরে ওর মাথায় তখনও বন্দুক ঠেকিয়ে দাঁড়ানো অনি। তিনি আর কিচ্ছু চিন্তা করতে পারলেন না। দীপম ও প্রফেসর দুইজনই ওদের অস্ত্রগুলো মাটিতে রেখে দিল। বাকি চারজনের দুইজন ওই অস্ত্রগুলো তুলে নিয়ে যেতেই অনি বলল, স্যার, সবার আগে চলুন। এখন আপনি কোনো চালাকি করতে পারবেন না। আমি ভালো মতোই জানি যে গুহাটার কথা আদিবাসী সর্দার বলেছে, সেটা আপনি ভালো মতোই চেনেন। নিয়ে চলুন সেইখানে আমাদের, না হলে কিন্তু লিজা ইহজগতে থাকার অনুমতি হারিয়ে ফেলবে। ইউ আর আ চিটার আর মিথ্যেবাদী। তোমার লোভ এত যে তোমার মতো একটা ছেলে ওই লোভী মানুষদের দলে নাম লিখিয়েছ। আমার ভাবতেও ঘেন্না করছে অনি, আমার ভাবতেও ঘেন্না করছে। আমি তোমাকে আমার সহকর্মী হিসেবে ভেবেছিলাম। এটাই আমার সব থেকে বড় ভুল। কিন্তু ওরা এই জায়গার হদিশ পেল কিভাবে? এখানে তো কোনো নেটওয়ার্ক নেই। প্রফেসর, জিপিএস বলে যে একটা যন্ত্র আছে, সেটা বলে দিতে হবে না আশা করি। ওটা আমার সাথেই ছিল সব সময়। তাই আমরা কোথায় যাচ্ছি, এই কদিন কোন পথে গেছি এসেছি, সবটাই আমার দল জানতো। এবার শুধু সময়ের অপেক্ষা, আর গুপ্তধন হবে আমার। ওদের তিনজনের দিকে এখন বন্দুক তাক করা রয়েছে। লোকগুলোর কথা মতো প্রফেসরও জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করলেন। ওনার হাতে এখন আর কিছুই করার নেই। আর কি বা করতে পারেন এই মানুষরূপী পশুগুলোর সামনে? পথ হাঁটতে হাঁটতে ওরা এগিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। আরও কিছুক্ষণ পথ চলার পর ওরা পৌঁছলো একটা গুহা মুখের সামনে। গুহাটা বাদামি রঙের মাটি ও পাথরের সমারোহে গঠিত হয়েছে। লোকগুলো এগিয়ে গেল। তারপর গুহার মুখের কাছে গিয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিল পথ পরিষ্কার। অনি বন্দুক বাগিয়ে বলল, চলুন প্রফেসর, আগে চলুন। এটা যদি ভুল গুহা হয় তবে আপনার মাথায় শনি নাচবে, মনে থাকে যেন। এই, তোর আগে গিয়ে অন্ধকারটা দূর করার ব্যবস্থা কর। গুহাটার মুখটা এতটাই অন্ধকার যে ভয়ে শরীরের রক্ত হিম হয়ে আসে। লোকগুলো এগিয়ে গেল গুহাটার দিকে। ঠিক এমন সময় কিছু বাদুড় ডানা ঝাপটে বেরিয়ে এলো সেই দিক থেকে। ওরা সবাই একটু পিছিয়ে আসলো, কিন্তু গুহার মুখটা প্রচন্ড অন্ধকার, আর ভিতরে জঙ্গলি জীব বা সাপখোপ থাকতেই পারে। তাই সেইখানেই মাটিতে পড়ে থাকা একটা লাঠি তুলে নিল লোক দুটি, আর মশাল জ্বালানোর জন্য একটা কাপড় জাতীয় জিনিস ফেটটির মতন করে তাতে আগুন ধরিয়ে দিল। ওরা এবার এগিয়ে চলল অন্ধকার গুহার ঠিক মাঝখান দিয়ে। মশালটা জ্বালানোর পরপর তাও ধীরে ধীরে চারিপাশটা এখন আলোকিত হয়ে উঠল। ওরা এগিয়ে চলল গুহাটা লক্ষ্য করে। পুরো গুহাটায় যত এগোচ্ছে তত পায়ে যেন ঠান্ডা কিছু একটা ঠেকছে। মনের ভেতর উঁকি মারছে এক অচেনা বিভীষিকা। গুহার ছাদ দিয়ে ঝুলে রয়েছে থরে থরে সাজানো বাদুরের দেহ। প্রাণীগুলো উল্টো হয়ে ঝুলে রয়েছে। তাদের দেহের বোটকা গন্ধে চারিদিকে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু হঠাৎ ওরা সেই গুহাটার একটা দেওয়ালের কাছে এগিয়ে আসতেই খুঁজে পেল একটা সুড়ঙ্গ। সামনে চলার পথ তো একটাই, কি আর করবে? হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে কষ্টে সৃষ্টে এগিয়ে চলল সেই সুড়ঙ্গ পথ ধরে। সামনের অন্ধকারকে যেন ভেদ করে চলেছে মশালের আলোটা। একটু এগোতেই মনে হলো সেই সুড়ঙ্গটা যেন শেষ হয়ে পড়ল। ঠিক সেইখান থেকে শুরু হয়েছে একটা গাছের শিকড় বাঁকড়েও জড়ানো একটা প্রাকৃতিকভাবে তৈরি ওপারে যাওয়ার জন্য একটা হালকা পাতলা ব্রিজ। সবাই তখন ভয়ে জড়সড় হয়ে
আগে কে যাবে তা নিয়ে আলোচনা করছে। এমন সময় লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এলো সাহসের সাথে ব্রিজটা পার হতে। নিচে তাকিয়ে দেখা যাবে একটা পাহাড়ের একটা উঁচু অংশ, আর তার নিচে অন্ধকারে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। লোকটা 2 পা দিয়ে ব্রিজটির কাছ দিকে এগিয়ে গেল। ঠিক এমন সময় লোকটা ভারসাম্য বজায় রাখতে পারল না। মুহূর্তের অসাবধানতায় লোকটা একটা আর্তচিৎকার দিয়ে পাহাড়ের অন্ধকার গিরিখাতটার তলায় তলিয়ে গেল। বাকি 2 জন ওকে বাঁচাতে এগিয়ে এসেছিল, তবে ওর পরিণতি দেখে ভয় পিছিয়ে গেল। ওরা এখন 4 জন আর লোকগুলো। কিন্তু এখন প্রথম কাজ হলো ব্রিজটার ওপারে যাওয়া, তবেই সামনের পথ পাবে। এবার ওই লোকগুলোর মধ্যে থেকে একটা লোক এগিয়ে এসে বলল, ওই ছোকরা, এবার তুই যাবি। ওই পারে গিয়ে দড়িটা ভালো করে বেঁধে দিবি, যাতে আমাদের পৌঁছতে কোনো অসুবিধা না হয়। লোকটা আঙুল দেখালো দীপমের দিকে। দীপম তখন ওর আগে ফুঁসছে, কিন্তু সে ঠান্ডা মাথায় কাজ নিল, কারণ লিসা এখনো ওদের হাতেই বন্দী। সে এগিয়ে গেল গাছের শিকড়গুলোর দিকে। ও প্রথমে ভালো করে কষ্টে সৃষ্টে মোটা শিকড়গুলোকে জড়িয়ে ধরে একটু একটু করে পার হয়ে যেতে থাকলো সেই ব্রিজটা। দীপম চলার সময় একবার নড়ে উঠলেও ওদের মধ্যে বুকটা কেঁপে উঠছিল, কারণ ওই খাদে একবার পড়লে আর নিস্তার নেই। দীপম ওই জায়গাটা পেরোতেই ধীরে ধীরে লোকগুলোর একজন একজন, আর তারপরেই প্রফেসর ও লিসা চলে এলো ওটা পেরিয়ে। কিন্তু এপারে আসা মাত্র একটা জিনিস দেখে অবাক হলো সবাই। 2টো রাস্তা বা গুহামুখ চোখে পড়ছে ওদের। কোন দিকে যাবে তা ঠিক করতে পারল না। এমন সময় পেছন দিয়ে অনি হেসে বলল, প্রফেসর, আপনি আগে চলুন ওই গুহাটার দিকে, তারপর আমরা এগোবো। দীপমের চোয়াল শক্ত হয়ে আসছিল, কিন্তু এখন সে মাথা ঠান্ডা রাখল। প্রফেসর গুহাটার কাছে গেলেন এবং ভিতরে প্রবেশ করলেন। তারপর মুখে একটা আলতো হাসি নিয়ে ফিরে এলেন। অনি ওনাকে আসতে দেখে বলল, কি হে প্রফেসর, ওই গুহায় রত্ন দেখলে নাকি? হাসছো কেন? না, ওই গুহা অন্ধকার ও খালি। আমাদের পরেরটায় যাওয়া উচিত। থাকলে ওই পরেরটাতেই থাকবে গুপ্তধন। লোকগুলোর চোখ তখন লোভে জ্বলে উঠল। সবাই প্রফেসরের পেছন পেছন প্রবেশ করলো অন্ধকার গুহাটার কাছে। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল গুহার বেরোনোর মুখটা একটা বড় পাথর দিয়ে আটকানো। সবাই মিলে পুরো শরীরে শক্তি দিয়ে সেই পাথরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করল। ওরা এবার দেখল সামনে আর গুহা নেই। ওরা গিয়ে পড়ল একটা বড় ধরনের পাথুরে ঘরের মধ্যে। ওরা ঠিক কোথায় এসে পড়েছে তা বুঝতে পারল না। আর চারিদিকে মশালের আলো ফেলে সবথেকে বেশি ওরা অবাক হলো, কারণ সেই গুহার মধ্যে চারিদিকে বিস্তার করে আছে একটা বড় বট জাতীয় গাছ। গাছটা তার শাখা বিস্তার করে রেখেছে পুরো গুহার দেওয়ালটা ধরে। আর সেই গাছের নিচেই যেন পড়ে থাকতে দেখল প্রায় 10-12টি নরকঙ্কাল। সবার আর বুঝতে বাকি থাকলো না এরা কারা। বাইরে দিয়ে যারা এসেছিল সেই রত্নভাণ্ডারের খোঁজে এখন গুহায় তাদেরই দেহাবশেষ সেখানে ওই রকমই পড়ে আছে। কিন্তু এবার সবার চোখে পড়ল বড় গাছটার গুড়ির দিকটা। সেখানে একটা উঁচু মতো জায়গা রয়েছে। সেই উঁচু জায়গায় থরে থরে সাজানো রয়েছে নানা ধরনের পুরনো লোহার বাক্স, আর তার মধ্যে সবথেকে ওপরের বাক্সের ডালাটা খোলা। আর তার মধ্যে থেকে যা উকি মারছে তা দেখে সবার মন আনন্দে ভরে উঠল, কারণ এতদিন ধরে সবাই এইটাই তো খুঁজে চলেছিল। সামনের লোহার বাক্সের দিকে আলো ফেলতেই সেটা চকচক করে উঠল, কারণ দূর থেকে চোখে পড়ল অজস্র সোনা দানা হিরে মানিক। সেই রত্নগুলোর উপর মশালের আলো পড়ার সাথে সাথেই তার দিয়ে অদ্ভুত রকমের একটা সোনালি আভা প্রতিফলিত হয়ে ফিরে আসছে। ওই লোকগুলোর মধ্যে 2 জন লোভের বশে ওদের বন্দুক ফেলে দৌড়ে এগিয়ে গেল সামনের পথ ধরে ওই রত্নগুলোর খুব কাছে। ঠিক সেই সময় দীপম প্রস্তুতি ছিল। সে জানে তাকে কি করতে হবে। দীপম ডিগবাজি খেয়ে গিয়ে পড়ল মেঝেতে, তারপর মাটি থেকে তুলে নিল সেই বন্দুকটা। লিসাকে যে লোকটা চেপে ধরে রেখেছিল সোজাসুজি তাক করল বন্দুকটা সেই দিকে। ঠিক এমন সময় প্রফেসর অনির দিকে এগিয়ে গিয়ে ক্যারাটের একটা মোক্ষম প্যাচ ঝেড়ে মাটিতে শুইয়ে দিল। অনি তখন
বলে একটা আর্তনাদ করে মাটিতে ব্যথায় শুয়ে পড়ল। দীপম আর প্রফেসরের হাতেই এখন এসে গেছে বন্দুক। অনি ও অপর কালো স্যুট পরা লোকটা কিছু বুঝতে পারল না যে কি হলো ওদের সাথে। ঠিক তখনই একটা জিনিস দেখে সবাই অবাক হলো। গাছটার নিচে যে থরে থরে গুপ্তধন সাজানো ছিল, যে লোক দুটো ওই দিকে ছুটে গেছিল, তারা এখন পাগলের মতো করছে। তাদের একজন সোনার চাবিগুলোকে ওপরের দিকে ছুড়ছে। বোঝা যায় লোকগুলো এত সোনাদানা কোনোদিনও নিজ চোখে দেখেনি, তাই এমন অদ্ভুত আচরণ করছে। অনি ও অন্য লোকটাও তখন দৌড়ে এগিয়ে গেল সেই গাছের গুড়িটার দিকে। তাদের মুখে এখন খেলা করছে অদ্ভুত এক লোভ মিশ্রিত হাসি। তারা লোভের বশে চিৎকার করে বলছে, আমি আমি এখন পৃথিবীর সব থেকে ধনী। এত টাকা পৃথিবীতে কারোর কাছে নেই, এখন যা আমাদের কাছে আছে। লোকগুলো সেই উঁচু জায়গায় দাঁড়িয়ে এইসবই করছিল। ঠিক এমন সময় অনি ওই পাশ দিয়ে অট্টহাসি দিয়ে চিৎকার করে বলল, প্রফেসর, একটা সোনার বাক্স নেবে নাকি? হাতে নিয়ে দেখো। বলে একটা ছোট লোহার বাক্স ছুঁড়ে মারল ওইদিকে। আসলে বাক্সগুলোর আয়তন খুবই ছোট ছোট, তাই ওটা তুলতে কোনো অসুবিধে হলো না। দীপম একটা লাফ মেরে লুফে নিল সেটা। কি ওই পারে তখন চারজন ওই রকম অদ্ভুত আচরণ করছে কেন? লোকগুলো আর অনি তখন এক জায়গায় দাঁড়িয়ে লাফাচ্ছে। ওদের অমন অদ্ভুত আচরণের কারণটা কেউ বুঝতে পারল না। ঠিক এমন সময় ওরা খেয়াল করলো বড় প্রাচীন গাছটার গুড়িটার কোটর দিয়ে বেরিয়ে আসছে শয়ে শয়ে বড় বড় সাপ। প্রতিটা সাপই ফনা তুলে এগিয়ে আসছে লোকগুলোর দিকে। সাপগুলো তখন ওদের ঘিরে দাঁড়িয়েছে। চারিদিকে লিকলিক করছে সেই বিষধর সাপ। দীপম দেখল ওর হাতে তখনও ধরা সেই গুপ্তধনের একটা বাক্স। লোকগুলোর একজনের তীব্র আর্তচিৎকার ভেসে এলো। লোকটাকে সাপে কামড়েছে। প্রফেসর চিৎকার করে বললেন, দীপম, লিসা, তোমরা পালাও তাড়াতাড়ি, ওদের আর বাঁচানো যাবে না। এই রত্ন ভাণ্ডারের প্রহরীরা জেগে উঠেছে, ওরাই এই আসল ধন এত বছর ধরে পাহারা দিচ্ছে। বেঁচে ফিরতে চাইলে দৌড়ো। তিনজনই আর এক মুহূর্তও দাঁড়ায়নি, দৌড়ে এগিয়ে যায় সামনের দিকে। অনির চিৎকার ভেসে আসে, প্রফেসর, আমাকে উদ্ধার করুন। আমি আর সোনা টাকা কিছু চাই না, শুধু আমার প্রাণ রক্ষা করুন। প্রফেসর চিৎকার করে বলে, তোমার মতো লোভী মানুষদের এই রকমই শাস্তি হওয়া উচিত। আর তোমাকে বাঁচানো অসম্ভব, কারণ তোমাকে বাঁচালে সাপগুলো আমাদের ক্ষতি করবে। ওরা দৌড়ে এগিয়ে গেল সামনের পাথরের গুহাটার দিকে। একসময় ওরা সামনে এসে পড়ল ওই দুটো গুহা ভাগ হয়ে যাওয়া অংশের ঠিক সামনে। এমন সময় পেছন থেকে ভেসে এলো লোকগুলোর আর অনির আর্ত চিৎকার। প্রফেসর বললেন, দীপম, আমরা আর ওই পথে যাব না। আমি বেরোবার জন্য অন্য রাস্তা পেয়েছি, তোমরা আমার সাথে সাথেই এসো। প্রফেসর তখন এগিয়ে গেল অপর গুহাটার দিকে, যে গুহায় লোকগুলো তাকে পাঠিয়েছিল সেইখানে কিছু আছে কিনা দেখার জন্য। ওরা তিনজন সেইখানে পৌঁছে অবাক হয়ে গেল, কারণ সেইখান দিয়ে তৈরি হয়েছে একটা ত্রিভুজ আকৃতির ফাটল, আর সেইখান থেকে দিনের আলো এসে পড়েছে। সবার মুখে হাসি ফুটে এলো। চুপচাপ কথা না বলে চারজন বাইরে বেরিয়ে এলো। ওরা এখন দাঁড়িয়ে আছে খোলা হাওয়ায় পাহাড়টার পাদদেশে। দীপমের হাতে তখন ধরা রয়েছে ছোট একটা রত্নে ভর্তি লোহার বাক্স। প্রফেসর হেসে বললেন, তবে আমাদের অভিযান সফল, কি বলো? সবার মুখেই তখন আত্মতৃপ্তির হাসি, কারণ এই রহস্যের সমাধান করতেই সবাই এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছিল। এখন সলোমন দ্বীপের সেই ভয়ানক রত্নভাণ্ডার তাদের সামনে উজাড় করে দিয়েছে তার সমস্ত রহস্য। আর সাহস দিয়ে প্রফেসরও তার দুই সেনা জয় করে নিয়েছে এই যুদ্ধ। তিনজনে এখন দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া থেকে ভারতগামী একটা জাহাজের দিকে। প্রফেসরের মুখে তখন হাসি, আর হাতে ধরা একটা চায়ের পেয়ালা। তিনজন তখন ধীরে ধীরে মিলিয়ে যেতে দেখছে সামনের সলোমন দ্বীপটাকে। হয়তো কোনোদিন আবার আসা হবে, অথবা না, কিন্তু হাজারো রহস্য ও হাজারো গুপ্তধনের রহস্য নিয়ে দাঁড়িয়ে থাকবে এই সলোমন দ্বীপের রত্নভাণ্ডার। এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে
সলোমন দ্বীপের সন্ধানে। আজকের গল্প পাঠে ছিল শুভধর। অন্যান্য চরিত্রে অভিষেক, পার্থ, অভিযান, রৌনক, বর্ণালী, কুণাল, প্রান্তিকা, RNM অভিষেক, রূপঙ্কর, কৌস্তব এবং আজকের শব্দগ্রহণ ও আবহে শুভধর। প্রচ্ছদ অলঙ্করণে বুবাই সাহা। সমগ্র পর্ব পরিচালনায় মৌমিতা সাহা। তা আমাদের গল্প আজকে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর এরকম ধরনের অ্যাডভেঞ্চার গল্প যদি আপনারা শুনতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করুন। তাহলে আমরা খুব শীঘ্রই আরও অ্যাডভেঞ্চার গল্প নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি এবং সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পে থাকবেন।